আমার স্বামী আমার কবজি থেকে আইভি টেপটি হ্যাঁচকাটানি ছিঁড়ে ফেলল। আমার ভাঙা পাঁজরের যন্ত্রণাকে সে নাটক বলে উড়িয়ে দিল। সে বলল, একটা বেসরকারি হাসপাতালে কাটানো একটা রাত নাকি আমার পুরো জীবনের দামের চেয়েও বেশি। ঠিক তখনই বৃষ্টির মধ্যে দরজা ঠেলে ঘরের ভেতরে এসে দাঁড়ালেন আমার বাবা। আর সাথে সাথেই আমার হাতের উপর আমার স্বামীর আঙ্গুলগুলো ভয়ে বরফ হয়ে জমে গেল। আমার শেষ জিনিসটা মনে আছে, তা হলো দিল্লির বৃষ্টির মধ্যে আমার গাড়ির উইন্ডশিল্ড ফুঁড়ে আসা হেডলাইটের সে তীব্র সাদা আলো, তারপর একটা বিকট হর্ন, গাড়ির চাকা পিছলে যাওয়ার শব্দ এবং এক ভয়াবহ সংঘর্ষ। দুটি হাত দিয়ে কে যেন আমার গাড়িটাকে দুমড়ে মুচড়ে এক করে দিল। আমার মুখের উপর এসে আছড়ে পড়ল কাচের টুকরো। গলা থেকে ছিঁড়ে গিয়ে সিটের নিচে কোথায় যেন হারিয়ে গেল আমার গলার মালাটা। যখন আমি আবার চোখ খুললাম, আমি তখন আমার গাড়িতে ছিলাম না। সাউথ দিল্লির একটা বেসরকারি হাসপাতালের কেবিনে শুয়ে আছি আমি। চারপাশের আলো এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল যেন কোনো শাস্তি দেওয়া হচ্ছে। আমার বাঁ পাটা উরু থেকে গোড়ালি পর্যন্ত ব্যান্ডেজে মোড়ানো। প্রতিবার শ্বাস নেওয়ার সময় মনে হচ্ছিল পাঁজরে আগুন জ্বলছে। কাঁধের স্থানচ্যুত হাড়টা টেনে জায়গায় বসানো হয়েছে ঠিকই, কিন্তু বিছানার চাদরটা ত্বকে লাগলে মনে হচ্ছিল যেন ছ্যাঁকা লাগছে। নীল স্কার্ফ পরা একজন নার্স আমার দিকে ঝুঁকে মৃদুস্বরে বললেন, ম্যাডাম, আপনি সত্যিই খুব ভাগ্যবতী। ভাগ্যবতী? আমার প্রায় হেসে ফেলার দশা হলো, কিন্তু পাঁজরের তীব্র যন্ত্রণা আমাকে হাসতে দিল না। কেবিনের বাইরে থেকে বিলিং কাউন্টারের কাছে মানুষের ঝগড়া করার আওয়াজ আসছিল। কেউ একজন ফোনে কাঁদছিল, কেউ একজন টাকা জোগাড় করার জন্য একটু বাড়তি সময় চেয়ে কাকুতি মিনতি করছিল। কোথাও একটা শিশু বারবার ডেকে উঠছিল, পাপা, পাপা। আমি চোখ বন্ধ করে আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। রোহান, 4 বছরের সংসার, 4 বছরে মানিয়ে নেওয়া, 4 বছর ধরে তার সব রাগ মুখ বুজে সহ্য করা। কারণ আমার মা সবসময় বলতেন, মেয়েরা ধৈর্য দিয়ে নিজের সংসার গড়ে তোলে বেটা। তাই আমি অপেক্ষা করছিলাম। আমি ভেবেছিলাম ও হন্তদন্ত হয়ে ঘরে ঢুকবে, আমার হাতটা জড়ো করে ধরবে, হয়তো কপালে হাত বুলিয়ে বলবে, অনন্যা, আমি এসে গেছি। ও এলো, কিন্তু স্বামীর মতো করে নয়। দরজাটা এত জোরে ধাক্কা দিয়ে খুলল যে বাড়ির নার্স পর্যন্ত চমকে উঠলেন। রোহানের গায়ে জড়ানো ছিল গতকালের শার্ট, চুলে বৃষ্টির জল, আর মুখে তীব্র ক্ষোভ। কোনো ভয় নেই, কোনো উদ্বেগ নেই, কেবলই রাগ। অনেক হয়েছে এবার। বিছানার কাছে পৌঁছানোর আগেও চেঁচিয়ে উঠল, এই বড় বড় নাটক করা বন্ধ করো তো। শুকনো গলা নিয়ে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ও মনিটর, অক্সিজেনের নল, ব্যান্ডেজ, সবকিছুর দিকে তাকালো। তারপর আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি ওকে ব্যক্তিগতভাবে কোনো অপমান করেছি। তুমি কি জানো, বিল ইতিমধ্যে 2 লাখ ছাড়িয়ে গেছে। ও ফিসফিস করে রাগে ফেটে পড়ল। 2 লাখ টাকা অনন্যা? কিসের জন্য? সামান্য কিছু আচর আর এই ন্যাকামির জন্য? আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু বুকের ভেতর ব্যথাটা আটকে গেল। রোহান, আমি ফিসফিস করে বললাম। ও আরও কাছে ঝুঁকে এলো। রোহান রোহান করবে না একদম। ডাক্তার নাকি বলেছে ফিজিওথেরাপি, স্ক্যান, অবজারভেশন। কিসের অবজারভেশন? আমার থেকে আর কত টাকা লুটে নেওয়া যায় সেটাই দেখার অবজারভেশন। একজন নার্স ভেতরে ঢুকলেন। স্যার, প্লিজ রোগীকে বিশ্রাম নিতে দিন। ও নার্সের দিকে ঘুরে দাঁড়ালো। আপনারা শুধু বিল বানাতেই জানেন, ডাক্তারকে ডাকুন। আমি এখনই আমার স্ত্রীকে ডিসচার্জ করাচ্ছি। আমার হার্টবিট দ্রুত হতে শুরু করলো। না, আমি কোনো মতে শ্বাস নিয়ে বললাম। ওর চোখ আবার আমার দিকে ফিরে এলো। না শব্দটাও খুব নিচু স্বরে উচ্চারণ করলো, কিন্তু ওর মুখের ভাব বদলে গেল। সেই ভয়ঙ্কর চেনা রূপ। বাড়িতে চায়ের চিনি কম হলে যেভাবে তাকাতো, ওর মায়ের সামনে আমি কোনো কথার উত্তর দিলেও যেভাবে তাকাতো, যে রূপটা দেখার পর সবসময় আমাকেই ক্ষমা চাইতে হতো। ও আমার বিছানার পাশে এসে আমার কবজিটা চেপে ধরল, খুব জোরে। ওঠো। আমার কাঁধের ভেতর দিয়ে যন্ত্রণার একটা স্রোত বয়ে গেল। রোহান, প্লিজ ওঠো বলছি। সে টান দিল। আমার পাঁজরগুলো যেন চিৎকার করে উঠল। ব্যান্ডেজের ভেতরে আমার পাটা ঝটকা খেলো। নিজেকে সামলানোর আগে আমার গলা ছিঁড়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। নার্স ছুটে এলেন। স্যার, ওকে ছাড়ুন। রোহান ওনার হাতটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ও আমার স্ত্রী। ও গর্জে উঠল, আমি ওকে যেখানে খুশি নিয়ে যাব। তারপর আমার কানের কাছে ঝুঁকে এসে এমন একটা কথা ফিসফিস করে বলল, যা আমার রক্ত হিম করে দিল। তোমার এই ভণ্ডামের পেছনে নষ্ট করার মতো টাকা আমার কাছে নেই। একটু মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলে না? অনেক হয়েছে, এবার বাড়ি চলো, আর সেখানে গিয়ে পড়ে থাকো। অশ্রুতে আমার চারপাশ ঝাপসা হয়ে এলো। যন্ত্রণার কারণে নয়, বরং ঠিক সেই মুহূর্তে আমি একটা সত্য বুঝতে পেরেছিলাম।
যদি আমি মরেও যেতাম, ও সবার আগে হাসপাতালের বিলের কথাই জিজ্ঞেস করত। ও আবার টান দিল। আমার চামড়ার সাথে সেটে থাকা ক্যানোলাটা টেনে ধরল। মনিটরটা আরো দ্রুত গতিতে বিপ বিপ শব্দ করতে লাগলো। আমি ওর আফটার শেভের গন্ধ পাচ্ছিলাম। আমার অ্যানিভার্সারিতে লাঞ্চের টাকা বাঁচিয়ে জমানো পয়সা দিয়ে ওকে এই আফটার শেভটাই উপহার দিয়েছিলাম। দয়া করো, আমি বললাম। আমার পা। ও 1 ক্রোড় হাসি হাসল। তোমার বাবা বিলটা মিটিয়ে দিলেই তোমার পা আবার ঠিক হয়ে যাবে, তাই তো? আমি উত্তর দেওয়ার আগেই ঘরের দরজাটা আবার খুলে গেল। ধাক্কা দিয়ে নয়, খুব ধীরে। যেভাবে দরজা খুলে ঘরের ভেতরের প্রত্যেকে বাধ্য হয়ে ঘুরে তাকায়। গাঢ় ধূসর রঙের একটা কোট পরে একজন দীর্ঘদেহী মানুষ সেখানে দাঁড়িয়েছিলেন। ওনার কাঁধে তখনও বৃষ্টির জল চকচক করছে। ওনার চুলগুলো আমার স্মৃতির চেয়েও বেশি পেকে রূপলি হয়ে গেছে। ওনার মুখটা শান্ত ছিল, কিন্তু চোখ দুটো মোটেও শান্ত ছিল না। আমার বাবা, রাজেন্দ্র মালহোত্রা, সেই বাবা। বিয়ের পর রোহান ওনাকে পছন্দ করতো না বলে আমি যার সাথে আর কোনোদিন যোগাযোগ রাখিনি, সেই বাবা, যিনি মেহরা পরিবারে বিয়ে না করার জন্য আমার কাছে হাত জোর করে মিনতি করেছিলেন। সেই বাবা, 3 বছর আগে যার শেষ কথা ছিল, যেদিন তোর আমাকে প্রয়োজন হবে সেদিন কোনো কৈফিয়ত দিতে হবে না, শুধু বলবি তুই কোথায় আছিস। আমি ওনাকে কোনোদিন ফোন করিনি, তাহলে ওনাকে কে খবর দিল? রোহানের হাতের বাঁধন আলগা হয়ে গেল। ওর মুখ থেকে রক্তিম আভা এত দ্রুত মিলিয়ে গেল যেন কেউ এক নিমিষে ওর মুখটা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। পাপা, পাপাজি, ও তোতলামি করতে লাগলো। আমার বাবা প্রথমে ওর দিকে তাকালেন না, তিনি তাকালেন আমার কবজির দিকে। সেখানে তখনও রোহানের আঙ্গুলগুলো জড়ানো ছিল। তারপর ছেঁড়া আইভি টেপটার দিকে তাকালেন, সবশেষে আমার মুখের দিকে। আমার মেয়েকে ছাড়ো, তিনি বললেন। মাত্র 3টি শব্দ, শান্ত কিন্তু মারাত্মক। রোহান আমার হাতটা এমনভাবে ছেড়ে দিল যেন ও কোনো ফুটন্ত আগুনে হাত দিয়েছিল। নার্স 1 পা পিছিয়ে গেলেন, এমনকি মনিটরের বিপ বিপ শব্দটা যেন আরো জোরে বাজতে লাগলো। আমার বাবা ভেতরে হেঁটে এলেন। ওনার পালিশ করা জুতো থেকে হাসপাতালের মেঝেতে ছোট ছোট ভেজা দাগ পড়ে যাচ্ছিল। ওনার পেছনে কালো স্যুট পরা 2জন লোক দাঁড়িয়েছিলেন, আর তাদের পেছনে স্বয়ং হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর হাত জোর করে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছেন। রোহান তাদের দেখল। ওর মুখ হা হয়ে গেল, কোনো শব্দ বের হলো না। আমার বাবা আমার বিছানার পাশে এসে আলতো করে আমার মাথায় হাত রাখলেন। দুর্ঘটনার পর এই প্রথমবার আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। পাপা, আমি ফিসফিস করে উঠলাম। ওনার চোল শক্ত হয়ে গেল। ব্যাস বেটা, আমি এসে গেছি। তারপর তিনি রোহানের দিকে ঘুরলেন, আর মুহূর্তের মধ্যে ঘরের বাতাস বদলে গেল। এটার কোনো হাসপাতালের ঘর রইল না, এটা হয়ে উঠল একটা আদালত। রোহান দ্রুত হাত জোড় করল। পাপাজি, আপনি ভুল বুঝছেন। আমি শুধু ওকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, কারণ এই লোকগুলো আমাদের লুট করছে। আপনি তো জানেনই এই বেসরকারি হাসপাতালগুলোর কথা। আমার বাবা একটা আঙ্গুল তুললেন। রোহান সাথে সাথেই চুপ হয়ে গেল। অ্যাডমিনিস্ট্রেটর এগিয়ে এসে বললেন, স্যার, আমরা ম্যাডামকে সেবা যত্নে রেখেছি, বিলের কোনো সমস্যা নেই। রোহান চোখ পিটপিট করল। সমস্যা নেই মানে কি? আমার বাবা প্রথমবার ওর দিকে তাকালেন, কারণ এই হাসপাতাল আমার মেয়ের কাছে কোনো বিল পাঠায় না। রোহানের ঠোঁট আলগা হয়ে গেল। আমি বাবার দিকে তাকালাম। কি? আমি ফিসফিস করে বললাম। বাবার চোখ রোহানের ওপরেই স্থির ছিল। এই মালহোত্রাস ট্রাস্টে এই ট্রমা উইংয়ের সমস্ত খরচ চালায়। এরপর যে নীরবতা নেমে এলো তা যে কোনো চিৎকারের চেয়ে ভয়ঙ্কর ছিল। রোহানের পুরো মুখটাই ভেঙে পড়ল। ওর সব রাগ, ওর সব অহংকার এক নিমিষেই হাওয়া। তার জায়গায় ভর করল ভয়, প্রকৃত ভয়, ঠিক যে ভয়টা আমি গত 4 বছর ধরে বুকে নিয়ে বেঁচে আছি। আমার বাবা ওর আরও কাছে এগিয়ে গেলেন। টাকার জন্য তুমি একটা আহত মেয়েকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামাচ্ছিলে? রোহান দ্রুত মাথা নাড়ল। না না পাপাজি, প্লিজ, আমি আসলে চিন্তিত ছিলাম। ও কথা শুনছিল না। আপনি তো জানেনই মেয়েরা কত আবেগপ্রবণ হয়ে পড়ে। আমার বাবার হাতটা এত দ্রুত নড়ল যে আমি প্রায় দেখতে পেলাম না। ঠাস করে একটা চরের শব্দে রোহানের মুখটা ঘুরে গেল। নার্স আতঙ্কে মুখে হাত দিলেন। রোহান গালে হাত দিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। আমার বাবা একটুও চিৎকার করলেন না, আর সেই বিষয়টাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলল। যতদিন না শিখছ পুরুষ কাকে বলে, ততদিন মেয়ে শব্দটার মুখেও আনবে না। রোহান কালো স্যুট পরা লোক দুটোর দিকে তাকালো। পাপাজি, প্লিজ, আমরা তো পরিবার। আমার বাবা একটা ঠান্ডা হাসি হাসলেন। পরিবার? তিনি সামান্য ঘুরলেন। কালো স্যুট পরা একজন লোক একটি কালো চামড়ার ফোল্ডার খুলে একটা কাগজ বের করলেন। আমার বাবা সেটা উঁচিয়ে ধরলেন।
তাহলে ব্যাখ্যা করো। আমার মেয়ের দুর্ঘটনার ঠিক 2 ঘন্টা পর ডাক্তারদের না জানিয়ে কেন তুমি ডিসচার্জ এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস ফর্মে সই করেছিলে? অথচ তুমি জানতে ওর পাঁজর ভেঙে গেছে। রোহান জমে গেল। আমার শ্বাস আটকে গেল। কি? আমি ফিসফিস করে বললাম। নার্স নিজের মুখ চেপে ধরলেন। আমার বাবা অন্য একটি পাতা উল্টালেন। আর এটা ব্যাখ্যা করো, কেন তুমি বিলিং ডেস্কে গিয়ে বলেছিলে ওর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে যেন কোনো ফোন না করা হয়? রোহানের চোখ আমার দিকে ছুটে এলো। ঠিক 1 সেকেন্ডের জন্য আমি ওর চোখে একটা জিনিস দেখতে পেলাম। কোনো বিষয় নয়, অপরাধবোধ। স্পষ্টই অপরাধবোধ। আমার বাবার গলার আওয়াজ আরও নেমে গেল। আর এটারও ব্যাখ্যা দাও, কেন গত মাসে আমার মেল লাইফ ইন্স্যুরেন্সের নমিনির নাম পরিবর্তন করা হয়েছিল? আমার চারপাশের ঘরটা যেন বনবন করে ঘুরে উঠল। আমার ব্যান্ডেজ করা পাটা অবশ হয়ে গেল। রোহান ফিসফিস করে বলল, ব্যাপারটা ব্যাপারটা ঠিক তেমন নয় যা ভাবছেন। আমার বাবা ওর খুব কাছাকাছি ঝুঁকে এলেন। তাহলে আমাকে বোঝাও, ব্যাপারটা ঠিক কেমন? রোহান চুপ করে রইল। আমার বাবা ফোল্ডার থেকে শেষ আরেকটি কাগজ বের করলেন। এটা আকারে ছোট ছিল। একটা প্রিন্ট আউট, একটা কল রেকর্ড। তিনি এবার আমার দিকে তাকালেন এবং এই প্রথম ওনার মুখটা যন্ত্রণায় কমল হয়ে উঠল। অনন্যা, তিনি শান্ত গলায় বললেন, তোর দুর্ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। আমার হৃস্পন্দন যেন থেমে গেল। রোহান পিছিয়ে যেতে লাগলো, খুব দ্রুত। কিন্তু কালো স্যুট পরা একজন লোক দরজার পথ আটকে দাঁড়ালেন। আর তারপর আমার বাবা শেষ কাগজটা আমার কম্বলের উপরে রাখলেন। সেটা ছিল একটা ট্রাফিক ক্যামেরার ছবি। লালবাতিতে দাঁড়িয়ে থাকা আমার গাড়ি, আর ঠিক তার পেছনে একটা কালো রঙের এসইউভি, এবং সেই এসইউভির ড্রাইভিং সিটে বসে থাকা মানুষটা আর কেউ নয়, ও রোহান। আমার হাত কাঁপছিল। কম্বলের ওপর রাখা ট্রাফিক ক্যামেরার ছবিটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল বুকের ভেতর কেউ বরফ ঢেলে দিয়েছে। রোহান, আমার স্বামী, আমার গাড়ির ঠিক পেছনে। আমি ফিসফিস করে বললাম, না, এটা হতে পারে না। রোহান সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, এটা ফেক, আমাকে ফাঁসানো হচ্ছে। আমার বাবা শান্ত গলায় বললেন, চুপ করে দাঁড়িয়ে থাকো, পুলিশ আসছে। রোহানের চোখ মুহূর্তেই বদলে গেল। ভয় আর হিসাব একসাথে নড়ে চড়ে উঠল সেখানে। সে আমার দিকে তাকিয়ে বলল, অনন্যা, তুমি তো আমাকে চেনো, আমি তোমার স্বামী। আমি তাকিয়ে রইলাম। হঠাৎ মনে পড়তে লাগলো গত কয়েক মাসের অদ্ভুত ঘটনাগুলো। আমার গাড়ি ব্রেক কয়েকবার কাজ করেনি। রোহান বারবার বলতো, তুমি ড্রাইভিংয়েই খুব কেয়ারলেস। দুর্ঘটনার আগের রাতেও সে অদ্ভুতভাবে জিজ্ঞেস করেছিল, তোমার লাইফ ইন্স্যুরেন্সের পেপারস কোথায় রেখেছ? তখন আমি গুরুত্ব দেইনি। আজ সবকিছু একসাথে জোড়া লাগতে শুরু করলো। আমার বাবা ধীরে ধীরে বললেন, এসইউভিটা দুর্ঘটনার আগে 3বার তোমার গাড়ির খুব কাছে এসেছে। তারপর হঠাৎ ধাক্কা। রোহান গর্জে উঠল, প্রমাণ কোথায়? বাবা ঠান্ডা চোখে তাকালেন। ড্রাইভারের স্বীকারোক্তি। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমি কাপা গলায় বললাম, ড্রাইভার? বাবা মাথা নেড়ে বললেন, যে ট্রাকটা তোমার গাড়িকে ধাক্কা মেরেছিল তাকে টাকা দেওয়া হয়েছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। রোহান এবার সত্যি ভেঙে পড়তে শুরু করলো। আমি আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম। আমার বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে গেল। ভয় দেখাতে? একজন মানুষ কতটা ভয়ঙ্কর হলে মৃত্যুকে ভয় দেখানো বলে? ঠিক তখনই দরজার বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। রোহান আতঙ্কে দরজার দিকে ছুটল, কিন্তু কালো স্যুট পরা লোকটা এক ধাক্কায় তাকে থামিয়ে দিল। আর প্রথমবারের মতো আমি দেখলাম, যে মানুষটাকে আমি এতদিন ভয় পেতাম, সে আসলে ভীষণ কাপুরুষ। পুলিশ রোহানকে নিয়ে যাওয়ার সময় সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। অনন্যা, প্লিজ, আমি তোমাকে ভালোবাসি। আমি চোখ বন্ধ করে ফেললাম, কারণ আজ বুঝলাম ভালোবাসার মালিকানা এক জিনিস নয়। পুলিশ চলে যাওয়ার পর বাবা ধীরে এসে আমার পাশে বসলেন। 4 বছর পর আমি আবার বাবার হাত ধরলাম। আমি ফুপিয়ে উঠলাম, আমি আপনার কথা শুনিনি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ভুল ভালোবাসা অপরাধ নয় বেটা, ভুল মানুষকে বিশ্বাস করাই শুধু কষ্টের। আমার চোখ ভিজে উঠল। হাসপাতালের ডাক্তার এসে জানালেন আমার আরও 2টো সার্জারি লাগবে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বাবা শুধু বললেন, যত সময় লাগে লাগুক, আমার মেয়ে আবার হাঁটবে। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। ফোনটা হাতে নিয়ে রোহানের সাথে পুরনো ছবিগুলো দেখতে লাগলাম। হাসি মুখ, অ্যানিভার্সারি, কেক, ফুল, আর সেই মানুষটাই আমাকে মেরে ফেলতে চেয়েছিল। হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। দুর্ঘটনার আগের দিন রোহানের একটা কল, একই নাম্বারে 7বার। আমি বাবাকে বললাম। তিনি সঙ্গে সঙ্গে নম্বরটা ট্রেস করতে দিলেন। 1 ঘন্টা পর খবর এলো নাম্বারটা ছিল একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের।
আর সে ইতিমধ্যে নিখোঁজ। বাবার মুখ কঠিন হয়ে গেল। এর পেছনে আরও কেউ আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ হঠাৎ আমার মনে পড়ল রোহান একা এত বড় পরিকল্পনা করার মতো মানুষ নয়। তাহলে তাকে কি সাহায্য করছিল? পরদিন সকালে উত্তরটা নিজে থেকেই সামনে চলে এলো। রোহানের মা হাসপাতালে এলেন। দামি শাড়ি, ভারী গয়না আর মুখ ভর্তি মিথ্যা কান্না। ঘরে ঢুকে তিনি বললেন, অনন্যা মা, এসব ভুল বোঝাবুঝি। আমার বাবা চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি আবার বললেন, ছেলেরা ভুল করে ফেলে, সংসারে এসব হয়। আমি স্তব্ধ হয়ে গেলাম। একজন মানুষ নিজের ছেলের হত্যার চেষ্টাকেও সংসারের ভুল বলতে পারে? বাবা ধীরে বললেন, আপনি কি জানতেন আপনার ছেলের লাইফ ইন্স্যুরেন্সের নমিনি বদলেছে? মহিলার মুখ 1 সেকেন্ডের জন্য শক্ত হয়ে গেল। সেইটুকুই যথেষ্ট ছিল। বাবা ঠান্ডা গলায় বললেন, তাহলে আপনি জানতেন? তিনি তড়িঘড়ি করে বললেন, না না না, আমি শুধু বলেছিলাম সংসারের নিরাপত্তার জন্য। বাবা এবার কড়া স্বরে থামালেন, নিরাপত্তা নাকি আমার মেয়ের মৃত্যুর পর টাকা পাওয়ার ব্যবস্থা? মহিলা চুপ। আমি ধীরে বুঝতে পারলাম, এই পরিবারে আমি কখনো মানুষ ছিলাম না। আমি ছিলাম একটা বিনিয়োগ, একটা এটিএম, একটা ইন্স্যুরেন্স পলিসি। আমার বুকের ভেতর জমে থাকা ভয় হঠাৎ ঘৃণায় বদলে গেল। আমি স্পষ্ট গলায় বললাম, আমি ডিভোর্স চাই। মহিলা চমকে উঠলেন, তুমি সংসার ভাঙবে? আমি শান্তভাবে বললাম, সংসার তো অনেক আগেই ভেঙে গেছে। 2 সপ্তাহ পর আমি প্রথমবার বিছানা থেকে উঠে বসতে পারলাম। ব্যথা তখনও ছিল, কিন্তু আগের মতো না। কারণ এবার আমার ভেতরে বাঁচার ইচ্ছা ফিরে আসছিল। সেদিন বাবা মাকে একটা ফাইল দিলেন, রোহানের ব্যাংক স্টেটমেন্ট। আমি অবাক হয়ে দেখলাম, গত 6 মাসে সে বিশাল ঋণের মধ্যে ডুবে গিয়েছিল। জুয়া, অনলাইন বেটিং, ক্রিপ্টো স্কেম, সবখানে টাকা হারিয়েছে। আর তারপর আমার লাইফ ইন্স্যুরেন্স, 5 কোটি টাকা। আমার হাত ঠান্ডা হয়ে গেল। বাবা শান্ত গলায় বললেন, তুমি ছিলে ওর শেষ ভরসা। আমি ফিসফিস করে বললাম, তাহলে ও সত্যি আমাকে মারতে চেয়েছিল? বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ, সেদিন আমি কাঁদিনি। অদ্ভুতভাবে চোখ শুকনো ছিল। কারণ কিছু সত্য মানুষকে কাঁদায় না, ভেতর থেকে মেরে ফেলে। ঠিক তখনই পুলিশ থেকে ফোন এলো। ট্রাক ড্রাইভার সব স্বীকার করেছে। রোহান তাকে টাকা দিয়েছিল, আর দুর্ঘটনার আগের রাতে বলেছিল কাজটা পরিষ্কার হওয়া যায়। আমার পুরো শরীর কেঁপে উঠল। 4 বছরের বিবাহিত জীবনের প্রতিটা স্মৃতি যেন নোংরা হয়ে গেল। বাবা আমার হাত শক্ত করে ধরলেন, শেষ হয়ে গেছে বেটা। কিন্তু আমি জানতাম শেষ এখনো হয়নি। 3 মাস পর কোর্টে রোহানকে আবার দেখলাম। সে আগের মতো ছিল না। চোখের নিচে কালি, দাড়ি এলোমেলো, মুখে আতঙ্ক। আমাকে দেখে সে কাঁদতে শুরু করলো, অনন্যা প্লিজ, আমি জেলে বাঁচব না। আমি স্থির চোখে তাকিয়ে রইলাম। এই মানুষটার জন্য আমি বাবাকে ছেড়েছিলাম, নিজেকে বদলেছিলাম, প্রতিদিন একটু একটু করে মরেছিলাম। বিচারক সব প্রমাণ শুনলেন, কল রেকর্ড, ব্যাংক ট্রানজ্যাকশন, ট্রাক ড্রাইভারের জবানবন্দি, হাসপাতালের ডিসচার্জ ফর্ম। সবশেষে বিচারক বললেন, এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা চেষ্টা। রোহান ভেঙে পড়ল। পুলিশ তাকে ধরে নিয়ে যেতে লাগলো। যাওয়ার আগে সে শেষবার আমার দিকে তাকালো, আমি তোমাকে ভালোবাসতাম। আমি ধীরে উত্তর দিলাম, না, তুমি শুধু আমাকে ব্যবহার করতে। তারপর আমি ঘুরে দাঁড়ালাম, আর সেই মুহূর্তে বুঝলাম, কখনো কখনো মানুষকে ছেড়ে চলে যাওয়াই সবচেয়ে বড় মুক্তি। 1 বছর পর আমি আবার হাঁটছি। হালকা খুঁড়িয়ে হলেও নিজের পায়ে দাঁড়াতে পারছি। আজ মালহোত্রা ট্রাস্টের নতুন ট্রমা সেন্টারের উদ্বোধন। বাবা ফিতা কাটার আগে আমার দিকে তাকিয়ে হাসলেন, এটার নাম তুমি ঠিক করবে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আশ্রয়। বাবা মাথা নেড়ে সম্মতি দিলেন। কারণ আমি জানি হাসপাতালের বিছানায় পড়ে থাকা একজন অসহায় মানুষ সবচেয়ে বেশি কী চায়, টাকা না, সহানুভূতি, নিরাপত্তা, আশ্রয়। অনুষ্ঠান শেষে আমি একা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলাম। ঠিক সেই দিল্লির বৃষ্টির মতো, যে বৃষ্টির দিন আমার জীবন ভেঙে গিয়েছিল। আবার সেই বৃষ্টির দিনেই নতুন জীবন ফিরে পেলাম। পেছন থেকে বাবা এসে দাঁড়ালেন, কি ভাবছিস? আমি হেসে বললাম, ভাবছি আমি বেঁচে গেছি। বাবা আমার মাথায় হাত রাখলেন। আর বহুদিন পর প্রথমবার আমার মনে হলো আমি আর ভয় পাই না। সমাপ্ত।